আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নিব। আমরা 10 তারিখ তোমাদের যে পরীক্ষাটি হবে জীবন ও জীবিকা তার প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন আকারে দেখে নিব। তোমাদের প্রশ্ন থাকতে পারে, আপু আমাদের তো এরকম টাইপের প্রশ্ন আসে না, আমরা কেন এগুলো পড়বো বা কেন এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তোমাদের এই ধরনের প্রশ্ন না আসলেও এই সকল টপিক থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো করা হয়, তাই তোমাদের এই উত্তরগুলো জানা থাকলে যে টপিক থেকেই করুক না কেন, প্রশ্নটা যতই ঘুরিয়ে পেঁচিয়ে করুক না কেন, উত্তর কিন্তু তোমরা করতে পারবে। এই জন্যই মেইনলি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেয়া হয়, ঠিক আছে? সো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে যাতে মাথায় থাকে। আর শুধুমাত্র পরীক্ষার জন্যই পড়বে এরকমটা না, তোমাকে অবশ্যই এই সকল বিষয়ে ধারণা থাকতে হবে, জানতে হবে। আর আমি পরবর্তীতে এই বাকি যে অধ্যায় রয়েছে তার নমুনা প্রশ্ন উত্তর দিয়ে দিব এবং তোমাদের কিছু আমি অ্যাসাইনমেন্ট দিব। এই সকল অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে, এই সকল অ্যাসাইনমেন্টগুলো আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, পারিবারিক উপযোগ বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে, পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদা পূরণের জন্য বাজারে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে প্রাপ্ত পণ্যই হলো তার উপযোগ। পরবর্তী প্রশ্ন, পারিবারিক আয় বলতে কি বোঝো? পারিবারিক আয় হলো একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয়। অন্যভাবে বলা যায় পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে আয়, যেমন পরিবারের সদস্যদের বেতন, ভাড়া, ক্ষুদ্র মাঝারি বৃহৎ ব্যবসায় থেকে আয়, চাষাবাদ ও খামার থেকে আয়, উৎপাদিত পণ্য সামগ্রী, ফসল, শাকসবজি, ফলমূল বিক্রয় থেকে প্রাপ্ত আয়, ব্যাংক এবং সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ প্রভৃতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পারিবারিক আয়ের উৎসগুলো লিখো। সাধারণভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয়। এ আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন চাকরিজীবীদের বেতন, ব্যবসায়ীদের ব্যবসায়ের মুনাফা বা লাভ, কিংবা বাড়ি, দোকান বা জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়, কৃষকের কৃষি জমির ফসল থেকে আয়, শ্রমিকের দৈনিক মজুর বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয় ইত্যাদি। এছাড়াও বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয়, শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ, ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা, মূলধন বা সম্পদ বিক্রি, খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে মানুষ আয় করে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পারিবারিক চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকে আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য যে ব্যয় করি তাই আমাদের পারিবারিক ব্যয়। এরপর রয়েছে, বাজেট বলতে কি বোঝো? বাজেট হলো এমন একটি পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে। অর্থাৎ বাজেটে একদিকে যেমন আয়ের বিভিন্ন খাতের বিবরণ থাকে, তেমনি পরিকল্পিত ব্যয়েরও বিভিন্ন খাতের বিবরণ থাকে। বাজেট এমনভাবে প্রণয়ন করা হয় যেখানে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সকল প্রয়োজনীয় ব্যয়ের পরিকল্পনা করা হয়। পরবর্তী প্রশ্ন, পারিবারিক বাজেট কাকে বলে? পারিবারিক বাজেট হলো একটি নির্দিষ্ট সময়কালে একটি পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় ও বিভিন্ন খাতে পরিকল্পিত ব্যয় বিবরণী। পারিবারিক বাজেট বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা প্রদান করে এবং একটি পরিবারকে ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত রাখে। পরবর্তী প্রশ্ন, বিনিয়োগ কাকে বলে? একটি নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ কাজে লাগানোকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ লাভের আশায় সঞ্চয়ের টাকা কোথাও ব্যবহার বা লগ্নি করাকে সাধারণভাবে বিনিয়োগ হিসেবে অভিহিত করা হয়। প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো? কোনো ব্যক্তি যখন নিজ দায়িত্বে বিনিয়োগ করে থাকেন তখন তাকে প্রত্যক্ষ বিনিয়োগ বলে। বিনিয়োগে অর্থের পাশাপাশি নিজের শ্রম, মেধা ও সময় কাজে লাগান এবং ঝুঁকি ও লাভের পুরোটাই নিজে বহন করেন, যেমন ব্যবসা বা উদ্যোক্তামূলক কার্যাবলী, জমি বা অন্যান্য স্থাবর সম্পদে বিনিয়োগ। পরোক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো? পরোক্ষ বিনিয়োগে যিনি অর্থ বিনিয়োগ করেন তিনি সরাসরি উক্ত অর্থের ব্যবহারের সঙ্গে জড়িত থাকেন না। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত অর্থের ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে এবং অর্জিত মুনাফার একটি অংশ বিনিয়োগকারী পেয়ে থাকেন। পরোক্ষভাবে বিনিয়োগে মূলত 3 ধরনের বিনিয়োগ পণ্য মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়।
এরপর রয়েছে প্রাইভেট ইকুইটি বিনিয়োগ কাকে বলে? এর উত্তর হচ্ছে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও বিশ্বাসের ভিত্তিতে ব্যবসায়ে অর্থ লগ্নি বা বিনিয়োগ করা হয় তখন তাকে প্রাইভেট ইকুইটি বিনিয়োগ বলে। এরপর রয়েছে দলিল কি? যে কোনো লিখিত বিবরণী বা ভবিষ্যতে আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদনের রেজিস্ট্রেশন করেন বা রেজিস্ট্রি করেন তাকে সাধারণত দলিল বলে। দাখিলা কি? ভূমি মালিকের নিকট হতে ভূমি কর আদায় করে যে নির্দিষ্ট ফর্মে ফর্ম নং 1077 ভূমি কর আদায়ের প্রমাণপত্র বা রসিদ দেওয়া হয় তাকে দাখিলা বলা হয়। পর্চা কি? ভূমি জরিপকালে প্রস্তুতকৃত খসড়া খতিয়ান যে অনুলিপি তসদিক বা সত্যায়নের পূর্বে ভূমি মালিকের নিকট বিলি করা হয় তাকে মাঠ পর্চা বলে। রাজস্ব অফিসার কর্তৃক পর্চা সত্যায়িত করা হয়ে থাকে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ। সংক্ষিপ্ত প্রশ্নগুলো যথেষ্ট বড় আকারে রয়েছে, তোমরা এগুলো পুরোপুরি মুখস্থ না করলেও এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা রাখবে। টিচাররা কিন্তু মাঝে মধ্যে মৌখিক আকারে জিজ্ঞেস করতে পারে, তাই কোনো প্রকারের রিস্ক নেওয়া যাবে না। টিচার যদি মৌখিক জিজ্ঞেস করে তাহলে অ্যাটলিস্ট তোমাদের ধারণা থাকলে তোমরা কিছুটা হলেও বানিয়ে বলতে পারবে, তাই না? তাই অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে। পরে ব্যাখ্যামূলক প্রশ্নোত্তরে রয়েছে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন? একটি পরিবারের ব্যয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। পরিবারের মোট সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই পরিবারের সামগ্রিক ব্যয় বেশি হবে। এই ব্যয় পরিবারের বিভিন্ন বয়সের সদস্যদের চাহিদার উপর নির্ভরশীল। সাধারণত শিশু কিংবা বয়স্ক সদস্য সংখ্যা বেশি হলে তাদের শিক্ষা ও চিকিৎসা খরচ বাবদ ব্যয় বেশি হতে পারে। আবার গ্রামের তুলনায় শহরে বসবাসের খরচ বেশি। তাই পরিবারের আয় যাই হোক না কেন চাহিদা বিবেচনা করে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা খুবই জরুরি। পরে রয়েছে পরিবারের জন্য আমরা কেন ব্যয় করি? আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি। পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ বুঝে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য। ধরা যাক পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে। কোনো সম্পদ অথবা পণ্যদ্রব্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে উপযোগ বলে। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয়। বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি। ব্যয় করতে প্রয়োজন হয় নির্দিষ্ট আয়ের, তাহলে পরিবারের আয়ের যে বিভিন্ন উৎস থাকে সেই সম্পর্কে জানা দরকার যাতে আয়ের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। আমরা হবে, ঠিক আছে? ওকে, সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে পরিবারের বিনিয়োগ ব্যবস্থাপনার গুরুত্ব লিখো। আমরা ভালো থাকার প্রত্যাশায় অনেক শ্রম ও মেধা খরচ করে উপার্জন করি, কিন্তু আমাদের অসতর্কতা কিংবা অব্যবস্থাপনার কারণে হয়তো এই কষ্টার্জিত উপার্জন নষ্ট হয়ে যেতে পারে। এজন্যই আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। নিজেদের পরিবারের জন্য কোন ধরনের বিনিয়োগ প্রযোজ্য তা পর্যালোচনার মাধ্যমে নির্বাচন করতে হবে। কাজ করলে ঝুঁকি আসতে পারে, ঝুঁকির ভয়ে বিনিয়োগ না করে অর্থ গচ্ছিত রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, এতে বরং ঝুঁকির মাত্রা অনেক বেশি হয়। সুতরাং সব দিক বিবেচনা করে অর্থ বিনিয়োগ করা হলে ব্যক্তিগতভাবে যেমন লাভবান হওয়া যায় তেমনি এই অর্থ দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। তো এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের অনেক বড়, আর এর জন্য প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলোও কিছুটা বড়। আমি আবারও বলছি যে এই প্রশ্নগুলোর পুরোটা মুখস্থ না করলেও ধারণা কিন্তু অবশ্যই রাখতে হবে প্রত্যেকটা টপিকের। বাজেট কি, পারিবারিক ব্যয় কি, এগুলো কিন্তু টিচার মৌখিক আকারে জিজ্ঞেস করতে পারে, তাই অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর এই তো পরবর্তী ভিডিওতে আমি পরের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব এবং কিছু অ্যাসাইনমেন্টও আমি দিয়ে দিব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।